অবাক বিস্ময় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সরাসরি প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপি করে ইসলামী ছাত্র শিবিরকে জিতানো হলো। কত দৈন্য দশা বিএনপির, যে তারা মৃদু প্রতিবাদ করার চেষ্টা করলেন, কিন্তু ওই সুতোর টানে তাদের নেতার নির্দেশে সেখান থেকে তারা সরে আসলেন। এবং আমি বলি, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনও জাকসুর মতো ওই আঙ্গুলি হেলেনে এই যে 1 লক্ষ আর্মি দিতে চেয়েছে না বিভিন্ন সেন্টারে, বিএনপির বুঝতে হবে যে শক্তি আজকে আওয়ামী লীগকে নিয়ে খেলছে, সেই শক্তি কিন্তু 2006-এ আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে খেলেছে, এবং প্রথম এজেন্ডা আওয়ামী লীগকে দুর্বল করা, তারপরে কিন্তু বিএনপিকে ধরবে। সুতরাং আমি বলতে চাই যে যেহেতু বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে যে আগেই ভালো ছিলাম, আপনারা দেখেছেন যে তরুণ প্রজন্ম যারা বিভ্রান্ত হয়ে হিরোইজম দেখাতে যে রাজপথে নেমে এই দেশের ক্ষতিটি করেছে, তারা অনেকেই কিন্তু বোধগম্য হচ্ছে। অনেকেই দেখবেন এনসিপি থেকে রিজাইন করেছেন, অনেকেই দেখবেন বিভিন্ন সংগঠন থেকে যারা এই আন্দোলনে ইন্ধন দিয়েছিল সেসব সংগঠন থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করছেন, এবং তারা বলছেন তারা ভুল করেছিলেন। সুতরাং অতি দ্রুত সময়ে এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। যেমন 1/11-এ মাত্র 2 বছরের মাথায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল, ঠিক তেমনি এই বাংলাদেশ অতি দ্রুত ঘুরে দাঁড়াবে। আমি মনে করি যে 12 তারিখের যে নির্বাচন ফেব্রুয়ারি, এই নির্বাচন কখনো বৈধ নির্বাচন হতে পারে না। বাংলাদেশের একটি বিরাট অংশকে নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচন কখনোই বৈধ হতে পারে না। আমরা আপনাদেরকে বারবার নির্বাচনে ডেকেছি, আপনারা নির্বাচনে আসেন নাই। আপনাদেরকে এমনকি আমরা প্রস্তাব দিয়েছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে ইন্টার্ম গভর্নমেন্ট হবে, সেই ইন্টার্ম গভর্নমেন্টে আপনাদের অংশীদারিত্ব থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে মন্ত্রণালয় আপনারা চাবেন সেই মন্ত্রণালয় দেওয়া হবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করি। কিন্তু এই ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র সফল করবে দেখেই তাদেরকে নির্বাচনে আসতে দেয় নাই। কিন্তু আজকে কি দেখছি, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রেখে আজকে ইলেকশন করা হচ্ছে। আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদী হয়, তাহলে ইউনূস, তাহলে আজকে বিএনপি জামাত যে জোট আজকে ইলেকশনে যাচ্ছে, তারা তো ফ্যাসিবাদের দাদা। আমরা ইলেকশনে আহ্বান করেছি, সকলকে আনানোর চেষ্টা করেছি, সকল সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে গভর্নমেন্টে অন্তর্ভুক্ত করে আমরা নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদেরকে আহ্বান জানিয়েছি। তারপরেও আমরা ফ্যাসিস্ট হলাম। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে বাইরে রেখে আপনারা গণতান্ত্রিক হলেন। অদ্ভুত ব্যাপার। আজকে গণতন্ত্র শিখতে হচ্ছে কাদের কাছ থেকে? যারা গণতন্ত্রকে হত্যা করেছে। আজকে গণতন্ত্র শিখতে হচ্ছে কাদের কাছ থেকে? যারা গণতন্ত্রের গও মানে না, যখন যা ইচ্ছে তাই, সংবিধান মানে না, আইন মানে না। সুতরাং আজকে ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদ তাদের স্বার্থ হাসিলের জন্য কি করেছে দেখেছেন? কিছুই, পৃথিবীর কিছুই মানে নাই। ওই ভেনেজুয়েলার গ্যাস তেল নিতে হবে। আজকে ইরানের তেল দখল করতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বাংলাদেশেও এই সমস্ত আন্তর্জাতিক চক্রান্তকারী 1971-এ এই স্বাধীনতার যারা বিরোধী ছিল, তারা এই চক্রান্ত করে জুলাই আগস্টে যেটা স্বস্বীকৃত যে স্টেট ডিপার্টমেন্ট বিবৃতি দিয়ে বলেছে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে। সুতরাং এই মেটিকুলাস ডিজাইন, এগুলো সব জনগণ বোঝে। জনগণকে, এই বাংলাদেশের জনগণকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অন্ধকারে রেখে ভুল বুঝিয়ে একটা সময় বলা হয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ ভারত হয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15 বছর, 1 ইঞ্চি জমি ভারত নিয়েছে, বরঞ্চ আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করে বাংলাদেশের সমান ভূখণ্ড আমরা মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমরা ন্যায্য হিস্সা বুঝে নিয়েছি।
দীর্ঘদিনের ছিটমহল সমস্যার সমাধান করেছি। এবং আমি বলি, ইন্ডিয়া আমাদের ট্রাস্টেড ফ্রেন্ড। ইন্ডিয়ার পেটের ভিতর বাংলাদেশ। 1965 সালে যখন পাক ভারত যুদ্ধ হয়েছিল, তখন পূর্ব পাকিস্তানকে, তৎকালীন পূর্ব পাকিস্তান আমার বাংলাদেশকে অরক্ষিত রাখা হয়েছিল। একটি আনসারও মোতায়েন করা হয় নাই। তখন ইচ্ছে করলে ভারত বাংলাদেশকে নিয়ে নিতে পারত, নেয় নাই। এই যে কে যেন সেদিন বলেছেন যে আওয়ামী পাকিস্তানি সিপাহীরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে নাই, করেছে ভারতের সোলজারদের কাছে। তাই যদি করে থাকে তাহলে 1971 16 ডিসেম্বর ভারত বাংলাদেশকে দখল করে নিতে পারে নাই। বলা হয়েছে আওয়ামী লীগ দাসত্ব করেছে ভারতের। কিন্তু আপনি লক্ষ্য করেন, এই 15 বছরের একটা চুক্তিও দেখাতে পারবে না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেছে। সুতরাং এই বারবার মানুষকে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে বিভ্রান্ত করা হয়েছে। বলা হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আসলে ইসলাম থাকবে না, মসজিদে উলুধ্বনি শোনা যাবে। যখন আমরা পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের রক্তাক্ত সংঘর্ষের পর আমরা যখন সেটা শান্তি চুক্তি করলাম, তখন একজন দায়িত্বশীল সাবেক প্রধানমন্ত্রী বললেন এই চুক্তি যদি বাস্তবায়ন হয় ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। হয়েছে ফেনী পর্যন্ত ভারত? যদি আওয়ামী লীগ একটা চুক্তিও দেশ বিরোধী করে থাকে, সামনে আনেন, বাতিল করেন। সুতরাং আমি মনে করি যে এই যে ভয়াবহ খেলা শুরু করেছেন, বিশেষ করে আসিফ নজরুল সহ এই সমস্ত নষ্ট সমাজের নষ্ট মানুষরা, যাদের কোনো চরিত্র নাই, যাদের কোনো নৈতিকতা নেই, যারা আজকে একজনকে ছাড়ে কালকে আর একজনকে বিয়ে করে, আবার এগুলো ব্যক্তিগত বিষয়, তবু মানুষের নৈতিক চরিত্রটা অনেক বড় বিষয়। যাদের চরিত্র নেই, চরিত্রহীন লোক, তাদের হাতে বাংলাদেশ। সেই কবি জীবনানন্দ দাশের সেই কবিতার ভাষায় বলতে হয়, অদ্ভুত পৃথিবী আসিয়াছে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে যারা, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নাই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। সুতরাং এই সব কিছু ভেসে যাবে বঙ্গোপসাগরে। যেমন 1971 পৃথিবীর বুকের একটি শক্তিশালী বাহিনীকে আমরা বানের জলে ভাসিয়ে দিয়েছিলাম। 75 15 আগস্ট জাতির জনককে হত্যা করার পরে যে বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, জাতির জনককে হত্যা করেছিল ব্যক্তি, জাতির জনককে না। সেদিন হত্যা করা হয়েছিল বাংলাদেশকে হত্যা করার উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধুকে। ঠিক তেমনি জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে 5ই আগস্ট জোরপূর্বক বাংলাদেশ থেকে বের করে দিয়ে সেদিন হত্যা করার চক্রান্ত ছিল। এই তার মধ্য থেকেই যে কোনো ভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছেন। সুতরাং আমি মনে করি যে 75-এর পরে যেমন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই বাংলাদেশ আবার ফিরে দাঁড়িয়েছে, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অতি দ্রুতই বাংলাদেশ ফিরে দাঁড়াবে। বাংলার মানুষ ইনশাল্লাহ এই অপশক্তি বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। আপনাকে ধন্যবাদ। একটু সময় অবশ্যই লাগে এবং সেই সময়টাই লাগতেছে, এর বেশি কিছু নেই। ইতিমধ্যে পৃথিবীর নানা আন্তর্জাতিক সংগঠন এবং অনেক মানবাধিকার সংগঠন অলরেডি স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে বা হতে যাচ্ছে বা যদি হওয়ার সম্ভাবনা থাকে সেটা অনেক গ্রহণযোগ্যতা পাবে না। তো তার মানে কি, এটা তো এমনি এমনি হচ্ছে না। শুধু এইটা না, পৃথিবীর নানান দেশের জাতীয় সংসদ, পৃথিবীর নানান দেশের বিরোধী দলীয় সংগঠন এই এটাকে নিন্দা জানাচ্ছে। তবে বিষয়টা হচ্ছে কি, আমাদের আরো একটু সংগঠিত হতে হবে। শেখর ভাই আছেন, প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ ছিলেন, তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল কি বলে যে পিএস ছিলেন, সেই হিসাবে ওনাদের কাছে আমাদের একটা দাবি থাকবে যে বহির্বিশ্বে আমরা যারা কাজ করি আমাদেরকে একটা ডাইরেকশন সংঘবদ্ধভাবে যদি পলিটিক্যালি যদি আমাদেরকে ব্যাকআপ দেওয়া হয়, তাহলে আমরা পৃথিবীর যতগুলো সভ্য রাষ্ট্র আছে সব রাষ্ট্রের সংসদের কাছে, সব রাষ্ট্রের সরকারি দল এবং বিরোধী দলের কাছে এই রেজলিউশন গুলো যদি পাঠাইতে পারি, তাদেরকে যদি বুঝাইতে পারি যে বাংলাদেশে একটা সভ্য রাষ্ট্র, যে রাষ্ট্রটি মূল্যবোধ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং বিকাশে কাজ করেছে, সেই রাষ্ট্রটিকে
একটা মৌলবাদী শক্তি ডিরেল করার চেষ্টা করছে। আমরা এখন এটাকে রিগেইন করতে চাই, আমরা তাদের সহযোগিতা চাই। সেই ক্ষেত্রে রাষ্ট্রের, বিশেষ করে পলিটিক্যাল পার্টির, দলের যদি স্পন্সরশিপ আমরা পাই, দল যদি আমাদেরকে সেইভাবে যদি অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারে একটা টিম করে, তাহলে হয়তো আমরা আরো ভালোভাবে কাজ করতে পারবো। এখন তো বিচ্ছিন্ন ভাবে যে যেভাবে ব্যক্তিগত উদ্যোগে, কেউ জাপান যাচ্ছে, কেউ চায়না যাচ্ছে, কেউ কোরিয়া, কেউ জার্মানি, স্পেন, পর্তুগালে ঘুরে ঘুরে সভা সমাবেশ, সেমিনার এবং অনলাইনের মাধ্যমে যে জনগোষ্ঠী আমাদের মূল বাঙালি জনগোষ্ঠী, বাংলাদেশের জনগোষ্ঠী, তাদের কাছে বিভিন্ন সভা সেমিনারের অনলাইন পোর্টালের মধ্যে দিয়ে, এই যে আজকে বলছি এরকম তর্ক বিতর্কের মাধ্যমে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা, এই সন্ত্রাস থেকে বেরিয়ে আসার জন্য, এই অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যে চেতনাবোধ তৈরি, সেটার বিল্ডিং এর কাজ আমাদের চলছে। এবং শেখর ভাইরা হয়তো আপনাকে আরো বলতে পারবে, আন্তর্জাতিক যে আমাদের বন্ধুরা আছে তারাও আমাদের সাথে আছে, তারাও কাজ করছে। মনে করি খুব শীঘ্রই পরিবর্তন আসবে এবং পরিবর্তন আসা শুরু করছে। পরিবর্তনটা কিরকম আপনি দেখেন, একটা নির্বাচনের ডেট দিয়েছে, এই নির্বাচনের এখন পর্যন্ত 1 মাসও বাকি নেই, আর 28 দিন বাকি। এর ভেতরে বাংলাদেশে যে নির্বাচন হবে এর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তার মানে মানুষ ইন্টারেস্টেড না। যেখানে বাংলাদেশের যত নির্বাচন হয়েছে 1971 সাল পরবর্তী আজকে পর্যন্ত, সমস্ত নির্বাচনের ভোটকে যদি প্লাস মাইনাস করে যদি আপনি যদি ভাগ দেন, তাহলে বুঝবেন বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় আগে পরে সবচাইতে বেশি ভোট পেয়েছে, এখনো পাবে। আজকে ভোট হইলেও বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের মেনটেন করে ক্ষমতায় আসবে। যার কারণে এটা বুঝতে পেরেই কিন্তু তারা বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রেখেছে। এখন আপনি যে প্রশ্নটি স্পেসিফিক ভাবে করেছেন, লন্ডনে কাজ হচ্ছে কিনা, এক কথাই বলতে পারি কাজ হচ্ছে, কাজ হবে এবং আরো হবে, আরো গতি পাবে। কারণ আমাদের মানুষরা যখন একটা সুষ্ঠু রাষ্ট্র, উন্নয়নশীল, উন্নয়নের গতি দ্বারা সম্পূর্ণ একটা রাষ্ট্র যখন ডিরেল হয়ে গিয়েছিল, তখন আমরা যে বিহ্বল হয়ে গিয়েছিলাম, সেই অবস্থা থেকে ফিরে আসতেও তো আমাদের একটু সময় লেগেছে। আমাদের অসংখ্য নেতা জেলে আছে, অসংখ্য নেতাকে, 4,000 আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। এই যে আমাদের নুরুল মুমিন হুমায়ুনের মতো একজন প্রথিতযশা মুক্তিযোদ্ধা, মৃদুভাষী এবং বাংলাদেশের সৃষ্টির সমস্ত আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল, তাকেও হাতে হাত করা নিয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল। ক্যাঙ্গারু কোর্টে বিচার করে এবং কোনো আইন নীতি না মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আমাদের কোনো কর্মীকে, আমাদের কোনো নেতাকে ধরতে কোনো ওয়ারেন্ট লাগতেছে না, আওয়ামী লীগ ধরা হচ্ছে। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে, এই ট্রমা থেকে বেরিয়ে আসতে তো একটু সময় লাগে। আমরা জানি 1 বছর সময় চলে গেছে, 1.5 বছর সময় চলে গেছে। আপনার কাছে, আমার কাছে ব্যক্তিগত জীবনে 1-1.5 বছর বড় সময় হলেও ইতিহাসের নিরিখে এটা খুব বেশি সময় নয়। আমরা আশা করি অতি শীঘ্রই আমরা মাঠে ফিরবো, আমরা রাজনীতিতে ফিরবো এবং আমরা এই বাংলাদেশকে এই দুরবস্থা থেকে মুক্তি করে সামনের দিকে নিয়ে আসব। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, হাসান মাসুদ নামে একটা ছেলে টেলিভিশনে আইসা সাক্ষাৎকার দিয়ে বললো যে এই গ্রামের সবচাইতে গরিব মানে ভাঙা ঘরটি আমাদের। এবং দেখেন চেহারা শুরুতে একবারে স্ট্রিক্ট না, এরপরে এবারে যখন নির্বাচনে হলফনামা দিতে গেল, এখানে বলতেছে যে এই গ্রামে আমাদের চেয়ে বড় লোক আর কেউ নেই, আমাদের 3 একরের বাড়ি, বাড়ির ভিতরে পুকুরও 3টা, বাবারে 3 তলা বাড়ি হয়ে গেছে, 1 কোটি টাকা দামের গাড়ি চলে। এই যে আলাদ্দিনের জাদু চেরাগ নিয়ে এসছে, পৃথিবীতে কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে? আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা দেখলেই আপনি কি বলে যে আমাকে মামলা দিবেন, আর তারা কোটি কোটি টাকা। এই যে ওই একজন মাওলানা আছে, যদিও মাওলানা অসভ্য মাওলানা, সে বলতেছিল যে এই নির্বাচন কি বলে যে আন্দোলনের সময় দেখলাম গাল একদম ভিতরে ঢোকা, এখন আন্দোলনের পর এই অল্প কদিন না যেতে গায়ে দিয়া তেল পড়তেছে। হ্যাঁ, শুয়োরের গায়ে যেরকম চর্বি জন্মায় হারাম খেয়ে খেয়ে, তাদেরও গায়ে এরকম চর্বি জমে গেছে। এই চর্বি আপনি নাহিদের দেখছেন না কিরকম ছিল স্বাস্থ্যটা, আর আজকে কেমন দেখেন? মাহফুজের দেখছেন না গাল তাল ভাঙা, আর এখন ফুইলা দাম হয়ে গেছে, কারণ খাওয়া টাকা, টাকারে ভাই কোটি কোটি টাকা। এই যে আপনি মানুষকে স্বপ্ন দেখেছেন কি ইনসাফ, এখন ন্যায় বিচার শব্দটা নাই, ন্যায় বিচার বলে না, কারণ এটা তো বাংলা শব্দ, এটা বললে তো মুসলমানিত্ব চলে যাবে। তাই তারা ইনসাফ, আরব থেকে এটা হায়ার করেছে, টার্কি থেকে, ওই ইরান থেকে, তুরান থেকে হায়ার করে এখন বলে ইনসাফ। তো
তো এই ইনসাফের জায়গায় আসতে গিয়ে দেখা গেল যে আপনার ইনসাফ দিয়ে দেওয়ার কথা বইলে আপনাকে ঘর থেকেই উঠাই দিছে। খেয়াল করে দেখেন, তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝছে ঠিকছে একটা সমাজ, একটা রাষ্ট্র, আমাদের যে জিডিপি ছিল 7.5%, সেই জিডিপি নেমে গেছে 3.5%। এখন 3.5% আর 7.5% এর ব্যবধান হচ্ছে $4 বিলিয়ন। এই $4 বিলিয়ন যদি আপনি এক বছরে আপনার জিডিপি কমে যায়, তার মানে কত বছর লাগবে আপনি $4 বিলিয়ন আপনি দুর্নীতি করে নিতে একটা বছরে? তার মানে হচ্ছে বাংলাদেশের যে ভ্যালু, বাংলাদেশের ভ্যালুই তো কমে গেছে অর্ধেক। 10 টাকা দিয়ে বাড়ি কিনলে এটার দাম হয়ে গেছে 5 টাকা। তো এই যে দুরবস্থা, একটা সমাজ রাষ্ট্রকে আস্তে আস্তে অন্ধকারের দিকে নিয়ে গেছে। নারীদের কোনো বিচার নাই, আমাদের দেশে পীর এবং ফকির। যে বাংলাদেশে যে আমি আপনি, এই যে আমরা যে মুসলমান, যারা আমরা মুসলমানরা কিভাবে মুসলমান হয়েছি? আমাদের দেশে তো নবী আসেন নাই, নবীর সাহাবীরাও আসেন নাই, বহু পরে কি বলে যে আব্বাসীয় খেলাফতের যুগে আমাদের দেশে পীর ফকিররা আসছেন, সুফি বাদশারা আসছেন, এসে তারা আমাদেরকে মুসলমান করেছে। এখন এই পীর ফকিরদের মাজারকে ভেঙে দেওয়া হচ্ছে, মৃত মানুষকে কবর থেকে তুলে ফেলা, জীবিত মানুষকে, এই যে হিন্দু একটা ছেলেকে যেভাবে হত্যা করলো, এটা কি সভ্য জগতে চলে? চলে না, এটা সভ্য জগৎ না। মানব সমাজে কোনো কালেই এরকম অন্যায়ের স্বীকৃতি ছিল না। এই যে ভাত খাওয়াইয়া যে একটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটাইয়া হত্যা করলো, এর বিচার কি হয়েছে? হয়নি। তার মানে হচ্ছে দায় মুক্তিটা শুধুমাত্র ওই 3 মাসের জন্য, 6 মাসের জন্য তারা দিচ্ছে না, তারা দায় মুক্তিটা দিচ্ছে এই সন্ত্রাসীদেরকে লাইসেন্স হিসেবে, যে তুমি যতদিন বেঁচে থাকবা এদেশে সন্ত্রাস করবা, এদেশে চাঁদাবাজি করবা। আবার আপনারা আরেকটা জিনিস জানেন কিনা, ডক্টর আসিফ নজরুল, মাহফুজ, তারপরে ওই যে কি বলে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল আসিফ মাহমুদ, হ্যাঁ আসিফ মাহমুদ এবং ফারুকি, এদের একটা পট আছে। পটটা হলো এই যে জুলাই যোদ্ধারা যে সন্ত্রাস করে চাঁদাবাজি করে যে টাকা আনে, অর্ধেক টাকা তাদের মানি ফান্ডে দিতে হয়। কথা বুঝছেন? তারা কিন্তু এটা দিয়ে টাকা কালেকশন করে, সেই টাকা দিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে লবিস্ট নিয়োগ করে। এই লবিস্টরা, আমরা যখন মানবাধিকার কর্মীরা যাই, আমাদের কাছে তো টাকা নেই, আমরা তো টাকা দিতে পারি না, তারা ওখানে টাকা ঢুকাই দেয়। কিন্তু টাকাটা আসতে থেকে ওই সন্ত্রাস করে চাঁদাবাজ করে এই জুলাই যোদ্ধা নামে এই শুয়োর হাদি মারা গেছে, যে এই শুয়োররা মানুষের কাছ থেকে টাকা আনে, সেই টাকা দিয়ে তারা লবিং করে। এখন এই জন্যই মূলত এই সন্ত্রাসটাকে বাঁচিয়ে রাখছে। আপনি জানেন প্রধান উপদেষ্টা এবং তার যে কি বলে যে সচিব আছে, যে প্রেস সচিব, সে বললো কি এটা মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। আর প্রথম আলো যখন জ্বালাই দিল, বললো মাটি ফেটে যাক আমি ঢুকে যাই, কই মাটিও ফাটে না, সেও ঢোকে না। কথা বুঝছেন? এই যে অসভ্যতা, এই যে বর্বরতা, সভ্য মানুষের দেশকে একটা অসভ্য মানুষের দেশে পরিণত করা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য সবকিছু স্টপ হয়ে গেছে। আপনি মুখে ভারত বিরোধিতা করছেন, কিন্তু প্রয়োজন হলে টিকে ভারতের কাছে যাওয়া ধর্ণা দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে সরকার ভারতের কাছ থেকে 1500 কোটি টাকার 1,500 কোটি টাকার তেল কিনবে সিদ্ধান্ত নিয়েছে। সেদিন 50,000 মেট্রিক টন চাল আমদানি করবে ভারত থেকে। তো জিজ্ঞেস করলো সাংবাদিকেরা, ভারত থেকে কেন চাল আমদানি করবেন? আপনারা তো ভারত বিরোধী, ভারতকে উল্টে ফেলবেন, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবেন, এখন ভারত থেকে কেন চাল? বলে যে আমাদের বিকল্প শক্তি আছে ভিয়েতনাম থেকে আনলে প্রতি কেজিতে 10 টাকা বেশি পড়ে। আপনি হিসাবটা বোঝেন। এই ভারত থেকে গত বছরের তুলনায় এই বছর ভারত থেকে যে আমাদের যে আমদানি, সেটা গত বছরের তুলনায় বেড়েছে। আপনি ভারতে খেলতে যাবেন না, কেন যাবেন না? ভারতে আপনার সিকিউরিটি নেই। তা আপনার হাজার হাজার মানুষ প্রতিদিন ভারতে যায়, তাদের সিকিউরিটি কে দেয়? ভারত ইচ্ছে করে ভিসা দিচ্ছে না, তারপরেও তো প্রতি বছর কত মিলিয়ন লোক ভারত সফর করে। তাইলে এই জন্য বলছি যে এই সরকারটা মূলত ব্যাপারটা হচ্ছে কি জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেইভাবে উৎখাত করা হয়েছে, বঙ্গবন্ধুকে একইভাবে উৎখাত করা হয়েছে। প্রসেসটা ভিন্ন। প্রসেসটা হলো একটা আর্মিকে ব্যবহার করছে ডাইরেক্ট, আর এখানে আর্মি ব্যাগ দিয়া এই সন্ত্রাসীদেরকে ব্যবহার করছে। পাকিস্তান থেকে অস্ত্র আসছে, পাকিস্তান থেকে গোলা বারুদ আসছে, এবং পাকিস্তান থেকে পয়সা আসছে, আমেরিকা থেকে এসছে, সেটা দিয়ে আপনি এই সন্ত্রাসী ব্যবহার করে কাজ করছেন। তো আশা করি আমরা এর প্রতিকার এই জমনি করব, এবং টুডে অর টুমরো এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আশা করি জনগণ আমাদের সাথে থাকবে।
আমি শেষ করলাম এই মুহূর্তে। আশা করি আমাদের শেখর ভাই অনেক কিছু বলবেন এই ব্যাপারে। হ্যাঁ, ধন্যবাদ। সেখানে আবার এম ডালিম, কয়েকজন পাঠক দর্শক তারা মন্তব্য করছে। হ্যাঁ, না আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, আলোচনা এত জমে গেছে যে থামাতেও পারছিলাম না মাঝখানে। শেখর, আপনার কাছে জানতে চাই যে এখন তো বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা একটা প্রতিকূল অবস্থার মধ্যে আছে, একটা বড় অংশ জেলের ভেতরে আছে, জেলের বাইরে যারা আছে ঘরে থাকতে পারছে না। আপনারা যারা কলকাতায় আছেন, আমি দেখে এসেছি আপনারাও খুব বলা যায় যে মানবেতর জীবন যাপন করছেন। তো এই অবস্থায় আওয়ামী লীগের আসলে নেক্সট স্টেপটা কি হবে, সবাই সবাই কিন্তু জানতে চায়। তা আপনি কি সেটা বলবার মতো অবস্থা আছেন কিনা? একটু ওই করতে হবে, আনমিউট করতে হবে। আপনি যেটা বললেন যে আমরা কলকাতায় আছি, বিষয়টা ঠিক সঠিক নয়। আমরা আছি, দেশের মধ্যেই আছি, চেষ্টা করছি। এবং আজকে যে পরিবেশ, এই পরিবেশ আমাদের জন্য নতুন না। আমরা যুগে যুগে বিভিন্ন সময় আমরা এই পরিবেশ ফেস করেছি। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে নাই যে আওয়ামী লীগ আর কখনো ফিরে দাঁড়াবে। আওয়ামী লীগকে কয়েক ভাগে বিখণ্ডিত করা হলো। আওয়ামী লীগের সমস্ত নেতারা জেলে ছিলেন। আমার বাবাকে 15ই আগস্ট 16ই আগস্ট সকালবেলা ফজরের নামাজের পরে ধরে নিয়ে গেলেন। 3 বছর পরে তিনি বের হলেন। বের হয়ে 79 সালে নির্বাচন করলেন, তিনি জিতলেন। সরি, আপনার একটু ভুল সংশোধন করে দিতে চাই যে 79 পার্লামেন্টে আমার বাবা কিন্তু বিরোধী দলের নেতা ছিলেন না, ওটা ছিলেন খন্দকার আসাদুজ্জামান, ম্যান অফ কিশোরগঞ্জ। তিনি নিঃসন্তান। আমার বাবা ওই পার্লামেন্টে ভয়েসটা বেশি ছিল দেখেই মানে বাংলাদেশের মানুষ মনে করে যে আসাদুজ্জামান অর্থাৎ আমার বাবা আসাদুজ্জামান, হ্যাঁ, ওটা ছিলেন আসাদুজ্জামান খান। আমার বাবা ওই পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি ছিলেন, উনি অ্যাডভোকেট আসাদুজ্জামান। আচ্ছা, সরি। হ্যাঁ, কিন্তু ওই ভয়েসটা যেহেতু বেশি ছিল আমার বাবার, তিনি পার্লামেন্টটা বুঝতেন। পার্লামেন্টারিয়ান হিসেবে উনি 70-এর নির্বাচনে জয়লাভের পরে 72 সালে উনি শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান অত্যন্ত অল্প বয়সে নির্বাচিত হয়েছিলেন। পার্লামেন্টটা বুঝতেন উনি, ওই কারণেই 79-তে উনি কথা বলেছেন। এই কারণেই অনেকে মনে করেন যে উনি বিরোধী দলের নেতা ছিলেন। না, উনি পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি ছিলেন। তো আমি যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে আমরা ফাইট করছি। আমরা কেউ কেউ এখনো আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে সেফ রাখার চেষ্টা করছি, এখন পর্যন্ত সেফ আছে। আমরা অত্যন্ত টেকনিক্যাল ভাবে চলি, কিন্তু আমাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন, অনেকেই জেলখানায় আছেন। আপনারা জানেন 100-র উপরে জেলখানায় আওয়ামী লীগের নেতা কর্মীরা মৃত্যুবরণ করেছেন। আমাদের মনিরুল ইসলাম সাহেব বলেছেন যে আমাদের সাবেক বাণিজ্য মন্ত্রী, একজন 80 বছরের বয়স্ক মানুষ, তাকে ঢাকা মেডিকেলে, যিনি সদ্য সাবেক মন্ত্রী, তাকেও বিনা চিকিৎসায় হ্যান্ডকাপ অবস্থায় তার মৃত্যু হয়েছে। তো এরকম পরিবেশ আমাদের যুগে যুগে ফেস করতে হয়েছে। আমাদের মূল শক্তিটা হচ্ছে প্রান্তিক পর্যায়ের কর্মী। আমি মাঝে মাঝে বলি, আমরা যদি এক রাত্রে আওয়ামী লীগের সবাই নিশ্চিহ্ন হয়ে যায়, বা আমরা আওয়ামী লীগের যে কর্মী হিসেবে যে সক্রিয়, সেই সক্রিয়তা যদি আমরা না থাকি, আওয়ামী লীগ কিন্তু 2 দিন লাগবে, দেখবেন যে আওয়ামী লীগের আবার নতুন নতুন নেতৃত্ব দাঁড়িয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগের ভিত্তিমূলটা এটা খুব গভীরে, এবং এই আওয়ামী লীগের মূল প্লাটটি হচ্ছে, পিলার যেটি, সেই পিলারটি হচ্ছে একদম প্রান্তিক পর্যায়ের আওয়ামী লীগের সমর্থক। এই বাংলাদেশকে যারা ভালোবাসে,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই চেতনাটা যারা হৃদয়ে লালন করে, যারা বাংলাদেশকে ভালো রাখতে চায়, যারা বাংলাদেশকে ভালো দেখতে চায়, যারা তার সন্তানদেরকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে চাই, নিশ্চিন্তে দুই বেলা দুমুঠো ভাতকে বেঁচে থাকতে চাই, এই লোকগুলোই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। 15 বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। আমরা আমাদের অনেক কর্মীকে চিনতে পারিনি। এই হাসনাত, এই আসিফ, সাইফ, এই কি সাজ্জিদ, এই যে শিবিরের সভাপতি, ডাকসুর বিপি, এদের মতো কুৎসিত, মীর জাফর, বেঈমান, তাদেরকে এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ছাত্রলীগে ঢুকিয়ে, ছাত্রলীগের যারা চেতনায় লালন করে, জাতির যতকে যারা মননে লালন করে, চেতনায় বিশ্বাস করে, আদর্শ বিশ্বাস করে, তাদেরকে আমরা দূরে রেখেছিলাম। এবং যারা সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন চাকরিতে ঢোকার আগে সংবিধান রক্ষা করবেন, তাদের বেঈমানির কারণে জুলাই আগস্টের এই ঘটনাটি ঘটে গেছে। তো যেটা বললাম প্রথমেই, আওয়ামী লীগের মূল শক্তি যেটা তৃণমূল কর্মীরা, এই কর্মীরা সিমেন্টে ঐক্যবদ্ধ হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আমরা যারা 111-এ আমাদেরকে জেলে যেতে হয়েছে, এই যে গুমের কথা বলে, এই যে কি বলে আপনার আয়না ঘরের কথা বলে, এই গুম, এই আয়না ঘর শুরু করেছে কে? আমি তো ব্যক্তিগতভাবে এফেক্টেড। আমাকে 2007 সালে আমাকে আমার বাড়ি থেকে সকলের অগোচরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এই তথাকথিত আয়না ঘর, তখন তো শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন না, তার অনেক পরে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে 111-এ। আমাকে এই তথাকথিত আয়না ঘরে রাখা হয় নাই। 10টা দিন আমার পরিবার জানতে পারে নাই আমি কোথায়। দিনের পর দিন আমার উপর মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করা হয়নি। তো এই পরিবেশ আমরা বহু আগেই দেখে এসেছি। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা মনে করি আমরা এক্সটেনশন লাইফ লিড করছি। আমরা মানুষ হিসেবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি, আর রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের উপর বিশ্বাস রাখি। সুতরাং এই আওয়ামী লীগকে অত্যাচার নির্যাতন করে কখনোই নিশ্চিহ্ন করা যায়নি। তাহলে 75 সালের 15 আগস্টের পরে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারতো না, তাহলে 111 আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারতো না। সুতরাং আমি মনে করি যে আমাদের যে শক্তি, সেই শক্তিকে সাথে নিয়ে, এই দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা এই যে আজকের উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা বের হতে পারব। এবং খুব দূরে নাই, খুব দ্রুতই আওয়ামী লীগ স্বমহিমায় ফিরবে। আমাদের বিরুদ্ধে পাকিস্তানের সময় আমাদের আওয়ামী লীগকে 5 বার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জিয়াউর রহমান নিষিদ্ধ ঘোষণা করেছেন, এরশাদ নিষিদ্ধ ঘোষণা করেছেন। এগুলো সব আমরা দেখেছি, কিন্তু সকল প্রতিকূলতার মধ্যে আমরা সারভাইভ করেছি, কারণ এই দেশের মানুষ আমাদের ভিত্তি। সুতরাং এই যে আজকে যে অসহনীয় দুর্বিষহ যে অত্যাচার নির্যাতন আমাদের উপর চালানো হচ্ছে, এতে আমাদের তৃণমূল আরো সিমেন্টেড হচ্ছে। যারা জেলখানায় আছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এই জেল আমরাও কেটে এসেছি, বিনা কারণে পুলিশি টর্চার আমরা ব্যক্তিগতভাবে হয়েছি, আমরা তথাকথিত গুম ঘরে গুম হয়েছি। আমি ব্যক্তিগতভাবে এই আয়না ঘরে থাকার দুর্ভাগ্য আমার হয়েছে। আমাকে যেদিন ছেড়ে দিল
এই আয়না ঘর থেকে সেদিন আমাকে জিজ্ঞেস করেছিল যে কি করবেন, আমি বলেছিলাম আর যাই করি রাজনীতি করব না। তারা বললেন যে রাজনীতি কেন করবেন না? আমি বলেছিলাম যে আমাদের রাজনীতি মানুষের ভালোবাসা, আমরা সম্মান এবং মানুষের কল্যাণ করবার জন্য রাজনীতি করতে আসি। কিন্তু যেখানে তারেক জিয়ার বন্ধু গিয়াস আল মামুনের মতো একটি অর্ধশিক্ষিত উন্মাদ চাঁদাবাজ ঘুষখোর যেই আয়না ঘরে থাকে, সেই আয়না ঘরে সাইফুজ্জামান শিখর থাকবে, এই জন্য আমরা রাজনীতি করতে আসি নাই। আমাদের রাজনীতির একটাই লক্ষ্য, সেটা হচ্ছে দেশের কল্যাণ, মানুষের কল্যাণ। তো যে রাজনীতির সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, সেই রাজনীতি সাইফুজ্জামান শিখররা করে না। সেদিন তারা বলেছিলেন যে আপনাদের মতো ভালো মানুষের রাজনীতিতে থাকা দরকার। তো আমি মনে করি যে আওয়ামী লীগ যুগে যুগে ঘুরে দাঁড়িয়েছে, ইনশাল্লাহ এই প্রতিকূলতা কাটিয়ে খুব দ্রুতই আওয়ামী লীগ স্বমহিমায় উজ্জীবিত হবে। আমি বলি, ওই যে গ্রামে গাছ আছে, মান্দার গাছ চিনেন? এই মান্দার গাছে ঘষাঘষি করলে গাছের কিছু হয় না। আওয়ামী লীগ একটি আদর্শ ধারণ করে। আওয়ামী লীগ এই বাংলাদেশ সৃষ্টি করেছে। আওয়ামী লীগ এই জাতির সকল অর্জনের সাথে জড়িত একটি আদর্শিক রাজনৈতিক দল, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য। তার কন্যা আছে, আমাদের নেতৃত্ব দিচ্ছেন। সেদিন তারা টার্গেটটি ঠিক করেছিলেন, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যদি হত্যা করতে পারতেন তাহলে হয়তো তাদের এজেন্ডা বাস্তবায়নটা সহজ হতো। জননেত্রী শেখ হাসিনা যেহেতু বেঁচে আছেন আমাদের আলোকবর্তিকা হিসেবে, সুতরাং আমাদের কর্মীরা, আমাদের নেতারা ইনশাল্লাহ তার নেতৃত্বেই এই আওয়ামী লীগকে স্বমহিমায় আবার এই করবে, সুসংগঠিত করবে। এবং আজকে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আজকে দেশের উন্নয়ন নিয়ে যে ষড়যন্ত্র, দেশ বিক্রি করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, আপনার বাংলাদেশকে ভেঙে একটি খ্রিস্টান রাষ্ট্রের যে স্বপ্ন তা বাস্তবায়ন করার চেষ্টা করছে, আমাদের ডিপ সিপোর্টটা দিয়ে দেওয়ার যে নীল নকশা চলছে, জননেত্রী শেখ হাসিনাকে যেদিনকে ক্যাঙ্গারু কোর্টে রায় দেওয়া হলো, সেদিন সংগোপনে আপনার 5 স্টার হোটেলে বসে 4টি বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা ফিরবেই। সুতরাং আমরা ক্ষণিকের যে আমাদের কষ্ট, যারা কষ্ট করছেন তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি। যারা মৃত্যুবরণ করেছেন, যাদেরকে শহীদ করা হয়েছে, তাদের পরিবারের প্রতি সহানুভূতি, সমবেদনা জানিয়ে এই প্রত্যেকটি ঘটনার বিচার হবে। যে কথাটি বলতে চাই যে দায় মুক্তির ইস্যুতে যাওয়ার আগে আমি যে বিষয়টি এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দেখা দিয়েছে, এটা কি দায় মুক্তি কোনো একটা বিশেষ ঘটনার জন্য, নাকি কিয়ামত পর্যন্ত তারা যত অপরাধ করে সেই অপরাধকে জাস্টিফাই করার সার্টিফিকেট? বর্তমান সময়ে আমরা যেটা দেখছি বাংলাদেশে, এটা দায় মুক্তির চাইতে একটু বেশি। দায় মুক্তি রাষ্ট্র, সমাজ, জাতিসংঘ যত কিছুই বলেন, যে কোনো রাষ্ট্রের যে দায় মুক্তির যে প্রসেস, এই প্রসেসটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি, ফর দ্য ইন্টারেস্ট অফ স্টেট, সোসাইটি এন্ড হিউম্যান বিং। তো এই দায় মুক্তিটা হয় বিশেষ কোনো ঘটনাকে দায় মুক্তি দেয়। ডক্টর আসিফ নজরুল তিনি যেটা করেছেন, এটা তো দায় মুক্তি না, এটা হচ্ছে একটা মানুষকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার লাইসেন্স। খেয়াল করে দেখেন, দায় মুক্তি যদি দিতে হয় তাহলে আপনি দিবেন কোন সময়ে? জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত সময়, যখন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সেই সময় দায় মুক্তি আপনারা দিচ্ছেন। সেটা লেজিটিমেট কিনা সে জায়গায় আমি আসতেছি। প্রথমেই বলতে চাই, যে মেয়েটিকে ধরা হয়েছিল, যে মেয়েটি জেলে গিয়েছিল এবং যার আপনারা জানেন যে আদালত থেকে তাকে রিমান্ড মঞ্জুর করেছিল, কি জন্য? সাদাবাজির জন্য। এখন সাদাবাজিও কি আপনার দায় মুক্তি দিবেন? পৃথিবীতে কখনো কোনো সমাজে, কোনো রাষ্ট্রে সাদাবাজিকে দায় মুক্তি দিছে এরকম কোনো ঘটনা সভ্য মানুষের ইতিহাসে কোথাও লেখা আছে কিনা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে আপনারা আমাকে রিমাইন্ডার দিবেন। এক।
দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশের যে সংবিধান, যেই সংবিধানটি 1972 সালে 4 নভেম্বর আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে রয়েছে, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে আর্টিকেল 7-এ বলা আছে মানবতার, মানুষের যে মৌলিক মানবাধিকার, সেই অধিকারকে খর্ব করে যদি কোনো দায় মুক্তি দেওয়া হয়, তাহলে সেটিকে যেই অংশটুকু মানবাধিকার সাথে, অর্থাৎ বাংলাদেশের কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, কারো ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে খর্ব করে, ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করে, এইরকম খর্ব করে যদি কোনো আইন করা হয়, সে আইনটি যতটুকু ফান্ডামেন্টাল রাইটের সাথে সাংঘর্ষিক, সেটুকু অটোমেটিক বাতিল বলিয়া গণ্য হবে। এই প্রশ্নটি এসেছিল কখন? 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে যখন বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করতে গিয়েছিল, তখন একটি প্রশ্ন উঠেছে, যে প্রশ্নটা হলো যে 1975 সালের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 4 দিন পরে মোস্তাক আহমদ একটি অর্ডিন্যান্স জারি করেছিল যে বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িত মানুষগুলোকে বিচারের সম্মুখীন করা যাবে না বাংলাদেশের কোনো কোর্ট অফ লতে। পরবর্তীতে জিয়াউর রহমান যখন সামরিক সরকার থেকে যখন তিনি নির্বাচিত হয়ে যখন পার্লামেন্ট গঠন করেন, জিয়াউর রহমানের পার্লামেন্টে সেই বিলটিকে আইন আকারে পাশ করিয়ে দিয়ে বাংলাদেশের কনস্টিটিউশনের শিডিউল 4-এ অ্যাড করা হয়। তখন প্রশ্ন দেখা দিল যে কোর্টে কি এই মামলাটা চলে কিনা। তখন একটি রিট হয়েছিল হাইকোর্টে, যেটি সুপ্রিম কোর্ট জাস্টিস আফজাল এটাকে ডিসপোজ করেছিল। সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশের কনস্টিটিউশনে 26টি ফান্ডামেন্টাল রাইটের কথা বলা আছে, মৌলিক অধিকারের কথা বলা আছে। তার মধ্যে একটি হচ্ছে বিচার পাওয়ার অধিকার, জীবনের অধিকার। কেউ যদি কাউকে বিনা বিচারে জীবনের অধিকার থেকে বঞ্চিত করে, বিচারের অধিকার থেকে বঞ্চিত করে, তাইলে সেটা বাংলাদেশের কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল যে রাইট, সেটার ভায়োলেশন। সুতরাং এইরকম কোনো আইন করার ক্ষমতা বাংলাদেশের পার্লামেন্টের নাই। ডক্টর ইউনূস এই সুদী বাটপারের কথা বাদে দিলাম, এই মনে করেন যে লুচ্চা আসিফ নজরুলের কথা বাদে দিলাম, যদি আপনি টোটাল বাংলাদেশের কনস্টিটিউশনের ভিত্তিতে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের কথা বলেন, সেখানেও কিন্তু এই ক্ষমতাটা তাদের নেই। অর্থাৎ কোনো মানুষকে হত্যা করা হবে, কারো জানমাল লুণ্ঠন করা হবে এবং সেটার বিচার করা যাবে না, এইরকম কোনো আইন করার ক্ষমতা বাংলাদেশের পার্লামেন্টেরও নাই। এবং প্রশ্ন হতে পারে জুলাইতে যে সংশোধনের জন্য দেওয়া হচ্ছে, অর্থাৎ যে জুলাই সনদ, এই জুলাই সনদেও কিন্তু আর্টিকেল 7-কে কিন্তু বাদ দেওয়া হয় নাই। অর্থাৎ আর্টিকেল 7 ইন্ডিপেন্ডেন্টলি থাকবে, এটাই বলা হয়েছে। আর্টিকেল 7-এর কোনো সংশোধন এখানে আনা হয় নাই। তার মানে হচ্ছে আজকের কথা বলেন, গতকালের কথা বলেন বা আগামীকালের কথা বলেন, যেদিনের কথাই বলেন, বাংলাদেশের বিদ্যমান সংবিধান অথবা ভবিষ্যতের সংবিধান, যেই সংবিধানে বলেন এবং ইউনাইটেড নেশনের যে চার্টার আছে, সেই চার্টার অনুসারে এবং হিউম্যান রাইটস এর বেসিক প্রিন্সিপাল অনুসারে কোনো অপরাধ যেটা কোনো ব্যক্তির জীবন নাশ হয়েছে, সম্পদে আগুন লাগানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, এইরকম কোনো কর্মকাণ্ড যারা করে, তাদেরকে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা পার্লামেন্টেরও নাই। সুতরাং ওরা যেটা বলতেছে, এটা হচ্ছে গায়ের জোরে, মাইট ইজ রাইট। অর্থাৎ আমাদের এখানে বিশেষ করে কুমিল্লা, চট্টগ্রাম, দক্ষিণ অঞ্চলের মানুষেরা একটু বেশ কম হলে বলতো মগের মুল্লুক। মগের মুল্লুক কেন বলতো? মগ নামে বাংলাদেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের মধ্যে মগ, চাকমা, কুকি, কুমি, তমসঙ্গা, হাজংরা, ওরাং, মোরাম, গাও, সাঁওতাল, ভীম, এইরকম কিছু ছোট ছোট নৃগোষ্ঠী আছে। এই নৃগোষ্ঠীর মধ্যে এই মগ নামে একটা গোষ্ঠী ছিল, যেটা বার্মা এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাস করত। তাদের মধ্যে রুল অফ ল বলে কিছু ছিল না, মাৎসন্যে যে যাকে মাইরা খেতে পারে ওইরকম অবস্থা ছিল। তো আমাদের সমাজে এরকম এনার্কি দেখা দিলেই আমরা বলতাম যে মগের মুল্লুক। তো সেই মগের মুল্লুক থেকে এখনো বাংলাদেশটা পরিণত হয়েছে একটা মবের মুল্লুকে। এই দেশে কোনো আইন নেই, বিচার নেই। এই দেশে মানুষ দর্শিত হলে সেটার বিচার চাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই দেশের এই যে বিশ্ববিদ্যালয়, আপনি কয়েকদিন আগে দেখলেন রোমান নামের একটি ছেলে, যেই ছেলেটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে গিয়েছিল, অর্থাৎ বিসিএস দিয়ে খুব ভালোভাবে পাশ করে কৃতিত্বের সহিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল। সে চিন্তা করলো যে আমি আসলে ভালোবাসি প্রফেশন হিসাবে মাস্টারি, সেই জন্য তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পোস্টটি ছেড়ে দিয়ে চিটাগং বিশ্ববিদ্যালয়ের
মাস্টার হয়েছেন। তো মাস্টার হওয়ার পরে এই টিচারকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে তুলে নিয়ে গেল, 11 ঘন্টা অবরুদ্ধ করে রাখলো, কোনো পুলিশ নেই, কোনো বিচার নেই, কোনো সালিশ নেই। এটা তো ভাই আইয়ামে জাহেলিয়াতের যুগও ছিল না, মানে ইসলামের আবির্ভাবের পূর্বে যে সময়টা আরবের অন্ধকার যুগ বলে, সেই অন্ধকার যুগও এরকম ছিল না। তো এটার জন্য আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। তো চিটাগং বিশ্ববিদ্যালয়ের দুর্ভাগ্যজনকভাবে আমিও একজন ছাত্র ছিলাম এবং এই আইন অনুষদের ছাত্র ছিলাম। তো সেখানে আমি রাত্রে ভাবতেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের যিনি হেড, তার নাম হচ্ছে ডক্টর আব্দুল্লাহ ফারুক, খুব নীতিবান মানুষ। পৃথিবীর বড় বড় দেশে তার প্রফেসর হিসেবে চাকরি হয়েছে, তারপরেও তিনি যাননি। সেই মানুষটি কি করে, তিনি কিন্তু কন্ডেম করছিলেন। তা আমি নিজেও একটি পোস্ট দিয়েছিলাম, সেই পোস্ট দিয়ে আমি বলেছিলাম যে কথাটা ছিল এইরকম, এটা বলছি এই কারণে, এটা সাংঘর্ষিক না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জঙ্গলি শুয়োরের উৎপাত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই শুয়োরেরা শিক্ষকদের পাছায় কামড় দিয়ে নিজেদের দাঁতের দাঁড় পরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়েছে। এই বিশ্ববিদ্যালয়ে জরুরি ভিত্তিতে একটি শুয়োরের খোয়ার নির্মাণের জন্য মুক্ত হস্তে বাইতুল মালে সাদাকা দান করুন। তো এই কথাটি দুঃখ নিয়ে বলেছিলাম, কারণ রুল অফ ল একজন ল ডিপার্টমেন্টের প্রফেসর বা অ্যাসোসিয়েট বা একজন লেকচারার পাচ্ছে না। তো ডক্টর আসিফ নজরুলরা যেটা করছে সেটা হচ্ছে অপরাধ করার লাইসেন্স দিচ্ছে কাউকে। মানে আপনাকে বলি, দায় মুক্তিটা কখন হয়? রাষ্ট্রযুদ্ধে আছে, যেমন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 9 মাস ধরে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে। এই যুদ্ধে মুক্তিযোদ্ধারা কিন্তু শত্রুপক্ষকে হত্যা করতে হয়েছে। এই হত্যা যে করেছে, মনে করেন পাক আর্মি আপনার স্কুল জ্বালিয়ে দিচ্ছে, গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, তো মুক্তিযোদ্ধারা কি করবে? মুক্তিযোদ্ধারা এসে এখানে অংশগ্রহণ করেছে এবং তাদেরকে প্রতিহত করতে গিয়ে ক্যাজুয়ালিটি হয়েছে, সেরকম অবস্থার জন্য দায় মুক্তি দেওয়া হয়েছে। তো এখন বাংলাদেশে জুলাই মাসে 2024 সালে জুলাই আগস্টে তো মুক্তিযুদ্ধ হয়নি। বাংলাদেশে যেটা হয়েছে, এটা হচ্ছে একটা সন্ত্রাসী আক্রমণ, বিদেশিদের সাহায্যে, বিদেশিদের টাকা নিয়ে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী আইএস গোষ্ঠীর সহযোগিতায় তারা বাংলাদেশকে ধর্ষণ করেছে, বাংলাদেশের সম্পদ ধ্বংস করেছে। লেজিটিমেট গভর্নমেন্টের উপরে এটা জঙ্গি সরকার, জঙ্গি গোষ্ঠী এখানে আক্রমণ চালিয়েছে। সুতরাং এখানে দায় মুক্তি দেওয়ার কোনো বিধান বাংলাদেশের কনস্টিটিউশনও নাই, সভ্য সমাজের কনস্টিটিউশনও নেই। তারপরে আপনি দেখেন জাতিসংঘে যে রিপোর্টটি দিয়েছে, ওই রিপোর্টে যে বলেছে 1400-র মতো লোক মারা যাইয়া থাকতে পারে। ওরা কিন্তু 1400 মানুষ মারা গেছে এটা কিন্তু সুনির্দিষ্টভাবে এইভাবে বলেনি। ওরা বলেছে যে আমাদের অ্যাসেসমেন্ট অনুসারে বাংলাদেশে 1400 মানুষ মারা যাইয়া থাকতে পারে। পরবর্তীতে বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট, অবৈধ ইউনুস গভর্নমেন্ট গবেষণা করে দেখেছে মোট যে হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে সেটা 720 জন পর্যন্ত তারা আইডেন্টিফাই করেছে। এই 720 জনের মধ্যে আপনি যদি খুঁজে দেখেন তার বেশিরভাগই কিন্তু মারা গেছে 5 আগস্টের পরে। তো 5 আগস্টের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সাইল, পার্লামেন্ট ডিসলভ, অ্যাডমিনিস্ট্রেশন কমায়, তাহলে তারা কারা এই হত্যাকাণ্ড করলো? এই জুলাইয়ের এই সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদেরকে যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে রাষ্ট্রের অস্তিত্ব আর থাকবে না, আর এই দায় মুক্তি বৈধ হবে না, কারণ সংবিধানের অনুচ্ছেদ অনুসারে, সংবিধান অনুসারে এটা দেওয়ার কোনো ক্যাপাসিটি বাংলাদেশের পার্লামেন্টেরও নাই। এবং আরো দুইটা জিনিস খেয়াল করেন, এখানে আমি এই দুইটা ইনফরমেশন দিয়ে রাখি, শেখর ভাই বলবে। সেটা হলো জিয়াউর রহমান ক্ষমতায় এসে যেসব দায় মুক্তি দিয়েছিল, অর্থাৎ সামরিক শাসনের আমলে যে দায় মুক্তি দিয়েছিল, সেই দায় মুক্তি সমূহকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে এবং নাল এন্ড ভয়েড করেছে। আপনারা জানেন যে মুন সিনেমা হল এখন যেখানে, ওই সিনেমা হল ওখানে বলাকা বা মুন, এই সিনেমা হল নিয়ে কিন্তু একটা মামলা ছিল। ইটালিয়ান মার্বেল কোম্পানি ওটা কিনে নিয়েছিল। পরবর্তীতে যখন হাইকোর্টে আসে তখন প্রশ্ন আসলো যে এই যে রাষ্ট্রীয়করণ করেছে ওই সিনেমা হলটাকে, ওটা বৈধ ছিল কিনা। তখন সুপ্রিম কোর্ট বলেছে যে রাষ্ট্র তো এটা করতে পারে না অবৈধভাবে, সুতরাং পারে লেজিটিমেট গভর্নমেন্ট জাতীয়করণ করতে পারে, কিন্তু অবৈধ সরকার পারে না। জিয়াউর রহমানের সরকারকে অবৈধ বলে ওই ওখানে রুল দেওয়া হয়েছে। সুতরাং আপনারা বোঝেন
এরপরে এরশাদের সময়ও এরশাদও যেসব এই দায় মুক্তি দিয়েছে সেগুলোও কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, এবং ভবিষ্যতের যে সুপ্রিম কোর্ট হবে তারাও কিন্তু এই প্রেসিডেন্ট গুলো মানবে। সুতরাং এখন যেটা হচ্ছে দায় মুক্তির নামে, এটা হচ্ছে মূলত সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, রাহাজানি এবং বাংলাদেশের প্রগতিশীল চিন্তা চেতনার মানুষকে হত্যা, লুণ্ঠন এবং তাদেরকে নির্যাতন করার লাইসেন্স। এই লাইসেন্স যারা দিচ্ছে, বাঙালি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে, প্রগতিশীল মানুষ হিসেবে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হিসেবে আমরা জাতির কাছে, মানুষের কাছে ওয়াদা করছি, শপথ করছি, এর বিচার বাংলার জমিনে আমরা করবই করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ব্যারিস্টার মনিরুল ইসলাম। আমরা কিছুটা আইনি ব্যাখ্যা পেলাম। আমাদের সাথে একজন রাজনীতিবিদ রয়েছেন, সাইফুজ্জামান শিখর। আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা অনেকেই হয়তো জানেন না যে 1979 সালে সেই প্রতিকূল পরিবেশে জিয়াউর রহমানের যে সংসদ হয়েছিল, সেই সংসদে আওয়ামী লীগের 39 জন সদস্য নির্বাচিত হয়েছিল। সেই কারচুপি নির্বাচনে 39 জন এক একজন রত্ন ছিল আওয়ামী লীগের, এবং তারা এই 39 জন হয়েও পুরো সংসদটি কাঁপিয়ে রাখতেন। এবং সেই 39 জনের এই সংসদীয় দলের, বিরোধী দলের নেতা ছিলেন আমাদের মাগুরার আসাদুজ্জামান, তিনি শেখর ভাইয়ের ভাই, বাবা, সরি। তো আমার মনে আছে আমরা তখন বয়স কম, কিন্তু আওয়ামী লীগের সাংসদ, এমপি এদের দেখতাম, এবং সেই দুঃসময়টা সন্তান হিসেবে আপনি দেখেছেন সেগুলো, এবং আজকে আবার একটা দুঃসময়ের ভেতর দিয়ে আপনারা যাচ্ছেন। তো একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখেন এই যে দায় মুক্তির যে একটা নাটক, যেটা আইনের চোখে বলা যায় নাল অ্যান্ড ভয়েড, তো রাজনীতিবিদ হিসেবে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? ওই একটু আনমিউট করতে হবে, মিউট করা। জি সালামালাইকুম। ডক্টর আবুল হাসনাত মিল্টন, আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি ব্যারিস্টার মনিরুল ইসলামকেও আমার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তিনি সুন্দরভাবে আইনি ব্যাখ্যা দিয়েছেন। আসলে কোনো কিছুই দায় মুক্তি হতে পারে না। মইনুল ভাই বলেছেন যে 1971-এ যখন স্বাধীনতা যুদ্ধ চলেছে, তখন মুক্তিযোদ্ধারা আর্মির বিরুদ্ধে বা এই দেশীয় রাজাকার আলবদর যারা ছিল তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যে হয়তো কিছু কিলিং হয়েছে, এই হয়েছে, সেগুলো দায় মুক্তি, সেটা ভিন্ন প্রেক্ষাপট। আপনাকে মনে রাখতে হবে যে 1971-এ যুদ্ধ হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তান। তো এইখানে দায় মুক্তির কোনো প্রশ্ন আসে না। একটি বৈধ সরকার ছিল তখন বাংলাদেশে। আপনার 17 এপ্রিল মুজিবনগরে শপথ গ্রহণের মধ্য দিয়ে এবং 70 সালের নির্বাচনে অ্যাবসলুট মেজরিটি পাওয়ার কারণে যে সরকার মুজিবনগরে গঠিত হয়েছিল সেটা ছিল একটি বৈধ সরকার। সুতরাং যখন দখলদারি শক্তি একটি সরকার বিদ্যমান থাকতে, একটি নির্বাচনে জনগণের ম্যান্ডেট থাকার পরেও সেই দেশে ধ্বংসলীলা চালায়, তাদেরকে প্রতিহত করা সেটা হচ্ছে সাংবিধানিক দায়িত্ব, এবং এটা কোনোভাবেই দায় মুক্তির কোনো বিষয় এখানে আসে না। এটা অনেক বড় বিষয়। 1971 আমি অবাক হয়েছি যে বাংলাদেশে একটি মেয়ে, তথাকথিত জুলাই যোদ্ধা নাকি যোদ্ধা আল্লাহ জানেন, তিনি একজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চেয়েছেন, তিনি অভিযোগ করেছেন, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে সেটাকে দেখানো হয়েছে যে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছিল, রাজি হন নাই, এই কারণে তার বিরুদ্ধে চাঁদাবাজি। যদি করে থাকে তাহলে যে ব্যবসায়ী এই কাজটি করেছেন সেটা প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু চাঁদাবাজি করার কারণে যিনি গ্রেপ্তার হয়েছেন তাকে কেন দায় মুক্তি দেওয়া হলো?
প্রথম কথাটি যেটি, সেটা হচ্ছে গিয়ে এই দায় মুক্তিতে দেওয়ার মধ্য দিয়ে স্বীকার করে নেওয়া হয়েছে এই সুরভি মেয়েটি চাঁদাবাজি করেছেন, চাঁদা চেয়েছেন, চাঁদা নিয়েছেন, এবং এটা তথাকথিত জুলাই যোদ্ধা যারা, অর্থাৎ এই সাম্রাজ্যবাদী শক্তি এবং এই ম্যাটিকুলাস ডিজাইনে যারা অংশ নিয়েছেন, তারা সকলে এই চাঁদাবাজিতে লিপ্ত। আপনারা দেখেছেন যে মোহাম্মদপুরে একটা ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চাইতে, এই যে হাদিকে যে হত্যা করেছে, আপনি যদি তাকেই দেখেন, একটা ব্যবসা প্রতিষ্ঠানে সে চাঁদা নিতে গেল। এখন বলা হচ্ছে সে ছাত্রলীগ করতো, ছাত্রলীগ করতো, ডাকসুর ভিপি সাদেক কায়েমও তো ছাত্রলীগ করতো। ছাত্রলীগ তো যে আসিফ, এই যে হাসনাত, এই যে সাজ্জিস, এরা সবাই তো ছাত্রলীগ করতো। তো সেই ছেলেটি যেখানে একটা ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগ করেছেন, এরকম একটি ছেলে যে বাড়ি ঘুমাতে পারে না, যে তার মৃত বাবাকে দেখতে যেতে পারে না, অথচ সে যদি ছাত্রলীগ করেও থাকে, সে কিভাবে মোহাম্মদপুরের মতো জায়গায় অস্ত্র নিয়ে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিতে গেল? সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করলেন, থানায় তাকে ছাড়াতে গেলেন কারা? এই তথাকথিত সমন্বয়করা তাকে ছাড়াতে গেলেন, অস্ত্র সহ গ্রেপ্তার হলেন। আচ্ছা, গেল, এবং তারপরও আইন শৃঙ্খলা বাহিনী যেটুক ব্যবস্থা নিলেন, 1 মাসের মধ্যে জামাতের আইনজীবীকে দিয়ে তাকে জামিন করানো হলো। তারপরে আমরা দেখলাম কি, যে হাদি মারা গেল, সেই হাদির সাথে সে চা খাচ্ছে, হাদির সাথে সর্বক্ষণ ঘুরছে, এবং হাদির সাথে তার নির্বাচনী প্রচারে সে নিয়োজিত আছেন। তাহলে যদি ছাত্রলীগ করে থাকে, সে হাদির সাথে কিভাবে সার্বক্ষণিক থাকছে? সে ডাকসুর ভিপির সাথে কিভাবে চা খাচ্ছে? তথাকথিত ভোট চুরি করার ভিপি, সে কিভাবে চা খাচ্ছে? এসব সবই এই মাস্টার প্ল্যান। এই যে এটা ইউনুস যেটা বলেছেন যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইনের অংশ। হাদিকে হু ইজ হাদি? একটা টাউট, একটা টুকাই। বিফোর 5ই আগস্ট তাকে কোথাও দেখা গেছে? আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল? সে কি করেছে? হঠাৎ করে এই যে কি ইনকিলাব মঞ্চ গঠন করেছে মাহমুদুর রহমান নাম করে একটা বাস্টার্ড বাংলাদেশের, সে তৈরি করে তাকে দিয়ে রাস্তা দিয়ে তিনি 10 জন 20 জন নিয়ে লাঠি নিয়ে খুঁজে বেড়াচ্ছে আওয়ামী লীগ পাওয়া যায় কিনা, আওয়ামী লীগকে পিটাবে। 32 ভাঙতে চলে যাচ্ছে, এবং সেটা বাংলাদেশের মিডিয়া তাকে ফোকাস করছে। দিস ইজ দ্য এজেন্ডা। হাদির মতো ছেলেকে পত্রিকা কিভাবে, মেইন স্ট্রিমের পত্রিকাগুলো কিভাবে তাকে ফোকাস করে, তাকে, এবং দেখা গেল যে তার প্রয়োজন ফুরিয়ে গেল, তাকে গুলি করে হত্যা করা হলো, চাপানোর চেষ্টা করা হলো। হাদির লোকজনও কিন্তু দাবি করে নাই আওয়ামী লীগের লোকজন গুলি করেছে। উইথ পুলিশ কমিশনার বলেছেন জামাতের সন্ত্রাসীরা এটা করেছেন, অথচ মিডিয়াকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছে যে সাবেক ছাত্রলীগ নেতা অমুক 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 জড়িত। একটা উদ্ভট একটা হিস্ট্রি সামনে আনা হচ্ছে মূল যা খেলোয়াড় তাদেরকে রক্ষা করবার জন্য। তা যে প্রসঙ্গ থেকে আমি এই প্রসঙ্গে চলে আসলাম, তো এই সুরভি, তাহলে আমি যেটা মনে করি যে সর্বোচ্চ যদি মনে করে যে ঠিক আছে আন্দোলন চলাকালীন সময়ে আমরা ইনডেমনিটি দিলাম, সেটাও কিছু লোকের কাছে গ্রহণযোগ্য হতে পারে। আমরা তো মনে করি 3000 পুলিশকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে, তারা ইনডেমনিটি পেতে পারে না। আমরা তো মনে করি যারা জাতীয় সম্পদ ধ্বংস করেছে তাদের কোনোভাবেই এই ইনডেমনিটি পাওয়ার কোনো অধিকার নেই। আমরা মনে করি 570টি থানা জ্বালিয়ে দিয়েছে যারা, অস্ত্র লুট করেছে যারা, কোনোভাবেই তাদের এই দায় মুক্তি পাওয়ার কোনো অধিকার নেই। আমরা মনে করি যারা স্বঘোষিত, আপনারা লক্ষ্য করেছেন হবিগঞ্জে তথাকথিত একজন সমন্বয়ক থানায় বসে ওসির সামনে তিনি গর্বের সাথে বলছেন যে আমরাই
ওই পুলিশ অফিসারকে পুড়িয়ে হত্যা করেছিলাম আমরা, থানা লুট করেছি। তাকে যখন গ্রেপ্তার করা হলো, এই আসিফ নজরুল তিনি স্পেশাল কোর্ট বসিয়ে তাকে জামিন করলেন এবং আইনের সাথে পরিহাস করতে দেখলাম আমরা যে তাকে রাত্রেবেলা জেলখানা থেকে বের করে নিয়ে আনন্দ মিছিল করলেন, আইনকে উপহাস করলেন, 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে উপহাস করলেন, এই 3000 যে পুলিশ কর্মী নিহত হয়েছে তাদের সাথে উপহাস করলেন, এই যে শত শত মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো তাদের সাথে উপহাস করলেন। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। কমপ্লিটলি আমি অবৈধ ইউনূস সরকারকে মনে করি যে এরা মানবাধিকার পরিপন্থী, এরা আইন মানে না, ওরা শাসন মানে না, ওদের সংবিধান মানে না। আমি বলতে চাই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে যে বর্বর আইন সংবিধানে পাস করেছিল ইনডেমনিটি, শুধু সেই আইনটি বাতিল হয়েছে, ইনডেমনিটি অধ্যাদেশটি বাতিল হয়েছে, কিন্তু সেই ইনডেমনিটি যারা দিয়েছিল সেই সমস্ত কুলাঙ্গারদের কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই। কিন্তু আজকে হযরত মিল্টন ভাই আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, আজকে যে জুলাই আগস্টে এই দেশকে সর্বনাশ যারা করেছে, পিছন থেকে কলকাঠি নেড়েছে, এই যে ইনডেমনিটি দিয়ে সুরবিদের মতো চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে যারা প্রোটেক্ট করার চেষ্টা করছে, ইনডেমনিটি দেওয়ার কথা বলছে, তাদের সকলকেই কিন্তু বিচারের আওতায় আসতে হবে। এই বাংলাদেশ বারবার ষড়যন্ত্রকারীদের কবলে পড়েছে, কিন্তু প্রয়োজনে এই বাংলার মানুষ ঘুরে দাঁড়িয়েছে। 24টি বছর পাকিস্তান হানাদারদের বিরুদ্ধে, পাকিস্তান অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। 71 সালে আমরা অস্ত্র তুলে নিয়েছি। 30 লক্ষ মানুষ 9 মাসে জীবন দিয়ে এই দেশটি স্বাধীন করেছে, তার প্রাপ্য অধিকার নিশ্চিত করেছে বাংলাদেশের মানুষ। জাতির জনককে হত্যা করার মধ্য দিয়ে তারা মনে করেছিল বাংলাদেশকে হত্যা করার যে চেষ্টা, সেই চেষ্টাটি সফল হয়েছে। কিন্তু 75 থেকে 96 পর্যন্ত এই অপশক্তির বিরুদ্ধে লক্ষ্য করে লড়াই করে এই স্বৈরাচার এরশাদ, স্বৈরাচার জিয়া, তাদের বিরুদ্ধে লড়াই করে এই দেশের মানুষ 96-তে বেগম খালেদা জিয়ার পতন ঘটিয়েছে এবং শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সেই স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তুলেছে। 2001 সালে আবার ষড়যন্ত্র করা হয়েছে। 21শে আগস্ট 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারপরেও এই বেগম খালেদা জিয়ার পতন ঘটানো হয়েছে, জামাত বিএনপি সরকারের পতন ঘটানো হয়েছে। এবং তারপর এই ষড়যন্ত্র, আজকে যে ষড়যন্ত্রটি আপনারা বাস্তবায়ন করা দেখছেন, এই ষড়যন্ত্রটি বাস্তবায়ন করবার জন্য এই সুদখোর, এই অনৈতিক একজন মানুষ, এই অধ্যাপক ইউনূস, তাকে দিয়ে 111 সৃষ্টি করে তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়েছিল। তখন হিসেবে ভুল হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে একসাথে আওয়ামী লীগ বিএনপি দুইটাকেই মাইনাস করার একটা থিওরি দাঁড় করানো হয়েছিল, কিন্তু সেটাও ব্যর্থ হয়েছে। পরে সেই 9-8 সাল থেকে শিক্ষা নিয়ে 24 সালে এসে সেই শুধুমাত্র আওয়ামী লীগকে নির্মূল নিশ্চিহ্ন করার এজেন্ডা নিয়ে বিএনপি জামাতের সহযোগিতা নিয়ে আজকে যে ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে, বাংলার মানুষ ইতিমধ্যেই যদি আপনি কান পাতেন, বাতাসে আওয়াজ, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার শাসন আমলেই ফিরতে চাই। আজকে আপনারা জানেন যেদিন তারেক জিয়া বাংলাদেশে আসলেন, তাকে 300 ফুটে সম্বর্ধনার নামে যে শক্তির মহড়া দেখানো হলো, সেখানে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এই যে যা দেখছেন, এই সবই একটি বিন্দু থেকে সুতোর টানে
এইগুলো করানো হচ্ছে।